সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে আসছি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার 3 নম্বর পৃষ্ঠা, এবং এই পৃষ্ঠা থেকে আমি তোমাদের আলোচনা করব। আমি গত পর্বে তোমাদের এই যে বাস্তব সংখ্যার যে শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাস, এটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে এখানে আমাদের বক্সের ভিতরে একটা কাজ দেওয়া আছে। এই কাজটি করব। এখানে বলা আছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই সংখ্যাগুলোর অবস্থান দেখাতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আশা করি বুঝতে পারবে। দেখো এখানে 3/4, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে 3/4কে আমরা এই সাধারণ ভগ্নাংশের এখানে যে প্রকৃত ভগ্নাংশ, এখানে তার অবস্থানটা দিতে পারি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 3/4। এরপর আছে 5টাকে আমরা দেব, যেহেতু এটা মৌলিক সংখ্যা, আমরা এখানে 5টাকে মৌলিক সংখ্যায় দিতে পারি, আবার কোথায় দিতে পারি? ধনাত্মক পূর্ণ সংখ্যায় দিতে পারি। এরপর দেখা আছে -7। মাইনাস সেহেতু আমাদের ঋণাত্মক সংখ্যা, তাই আমরা এটাকে এই ঋণাত্মক সংখ্যার এখানে আমরা ইনপুট করতে পারি। তারপর দেখো √13 আছে। √13 হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, তাহলে আমরা এটাকে এইখানে দেব। √13 হচ্ছে অমূলদ সংখ্যা। এরপর আছে 0 বলতে আমাদের এখানে বসবে 0, এবং 1 হচ্ছে এইখানে, কারণ ধনাত্মক সংখ্যার যে 3টি শ্রেণী বিভাগ, তার ভিতর 1 একটি শ্রেণী বিভাগ। তো আমাদের 1টাকে এখানে বসাবো এবং 0টাকে এইখানে। এরপর দেখো 9/7, স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এর লব বড় এবং হর ছোট। তাহলে অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা লিখব এখানে, অর্থাৎ 9/7। এরপর আছে দেখো 12, যেটা হচ্ছে একটি যৌগিক সংখ্যা, তো আমরা এখানে লিখতে পারি যৌগিক সংখ্যা 12। তারপর দেখো 2/4 আছে। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, কারণ এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে আছে। তাহলে মিশ্র যে ভগ্নাংশটা, সেটা হচ্ছে 2, আমরা লিখব 4/5। এরপরে যেটা আছে 1.1234, এটা হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, কারণ এখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করে শেষ করা যায়। তাহলে আমরা এটাকে সসীম দশমিক ভগ্নাংশ লিখব, অর্থাৎ এখানে তার অবস্থান হবে 1.1234। এবং সর্বশেষ যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটির দুটি সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, তা দেখে আমরা বলতে পারি এটা আবৃত দশমিক ভগ্নাংশ, এবং এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। কারণ 2, 3 বারবার আমরা লিখতে পারবো, এই জন্য এটাকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলা যাবে। তোমরা সবসময় খেয়াল রাখবা, যদি পৌনঃপুনিক থাকে তাহলে সেটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশের শ্রেণী বিভাগে পড়বে। তাহলে আমরা এটাকে এখানে লিখে দিতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কাজের অংশগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। চলো এবার আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা করি। পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 4 নম্বর পৃষ্ঠা। এখানে আছে উদাহরণ 1। উদাহরণ 1-এ আমাদের যেটা নির্ণয় করতে বলা হয়েছে, সেটা হচ্ছে √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমরা যেটা বলতে পারি যে √3 সমান কি, তোমরা ক্যালকুলেটারে যখন তোমরা √3 বসাবা এবং ক্যালকুলেটারে তোমরা ইকুয়াল টু চাপ দিলেই তোমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 1.73205008। এই ছাড়াও কিন্তু আরও অনেক সংখ্যা আসবে। তো আমরা এখানে দশমিকের পরে এখানে দেখানো হয়েছে 7টি সংখ্যা, তো √3-এর মান হচ্ছে এটা। তো আমরা মনে করি √3 এবং 4 এর মধ্যে যে কোনো দুইটি অমূলদ সংখ্যা a এবং b, যে কোনো দুইটিকে আমরা মনে করে নিচ্ছি, একটা হচ্ছে a এবং আরেকটা হচ্ছে b। তো যেখানে a সমান আছে √3 + 1, যেহেতু আমাদের √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ √3 থেকে বড় হতে হবে এবং 4 থেকে ছোট হতে হবে।
তাই এমন দুটি সংখ্যা a এবং b আমরা নির্ধারণ করেছি যেখানে a হচ্ছে √3 প্লাস 1 এবং b হচ্ছে √3 প্লাস 2। এখানে স্পষ্ট বলা আছে a এবং b উভয় অমূলদ সংখ্যা এবং উভয় √3 এবং 4 এর মধ্যে অবস্থিত। আমরা একটু বিষয়টা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য তোমাদের একটু খাতা কলমে করে দেওয়ার চেষ্টা করি। এখানে মনে করো a সমান হচ্ছে √3 প্লাস 1 ধরা আছে। আমরা √3 প্লাস √3 এর মানটা আমরা কি জানি 1.7320508। এরপরে কি আছে আরো সংখ্যা আছে। তো আমি তো আপাতত এই কয়টি সংখ্যা বসালাম। এর সঙ্গে বলছে কি যোগ 1, অর্থাৎ এর সঙ্গে আমি যদি 1 যোগ করি তাহলে আমাদের একটা যোগ হবে এর সাথে, এই 1 এর সাথে। তাহলে 1 এর সঙ্গে এই 1 যোগ করলে হচ্ছে 2.7320508 এবং এরপরেও আরো সংখ্যা আছে। তাহলে এ যে সংখ্যাটি ধরা হয়েছে তাহলে এর মান কোনটা? এইটা। ঠিক একইভাবে b সমান বলা হয়েছে √3 প্লাস 2। তো এখানে দেখো √3 এর মান 1.7320508। এর সঙ্গে যদি আমি 2 কে যোগ করি তাহলে আসে 3.7320508। এখন দেখো এইখানে 1 যোগ করলে যে সংখ্যাটি আমরা পেয়েছি এবং 2 যোগ করলে যে সংখ্যাটি পেয়েছি এই দুটি সংখ্যা কিন্তু √3 থেকে বড় এবং 4 থেকে ছোট। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো এখানে বলছে যে অর্থাৎ √3 এর মানটা কেমন হবে? √3 প্লাস 1 থেকে আমি যে বিষয়টাই তোমাদের একটু আগে বললাম যে √3 এর যে মানটা আছে সেটা √3 প্লাস 1 অর্থাৎ এই অংশটা থেকে ছোট এবং √3 প্লাস 2টা 4 থেকে ছোট। তাহলে আমরা এইভাবে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারি। √3 is less than √3 plus 1 is less than √3 plus 2 is less than 4। অতএব a ও b দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা। তো মন্তব্য হিসেবে আমরা কি বলতে পারি যে এরূপ অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়। এবার চলে আসে পরবর্তী টপিকসে। এখানে পরবর্তী টপিকসে যে বিষয়টা নিয়ে কথা বলা আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক কিছু বৈশিষ্ট্য। তো প্রথম যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে a এবং b বাস্তব সংখ্যা হলে a প্লাস b বাস্তব সংখ্যা এবং ab বাস্তব সংখ্যা, অর্থাৎ যোগফলও বাস্তব সংখ্যা হবে। দুটি বাস্তব সংখ্যা যোগফল বাস্তব সংখ্যা হবে, আবার গুণফলও বাস্তব সংখ্যা হবে, এটা বলা হয়েছে। এরপর 2 নম্বরে বলা হয়েছে ab বাস্তব সংখ্যা হলে a প্লাস b সমান b প্লাস a লেখা যাবে এবং এদের যে গুণফল ab সমান ba লেখা যাবে। অর্থাৎ এখানে এটা প্রথমে আছে, এখানে এটা দ্বিতীয় অবস্থানে আছে, অর্থাৎ বিষয়টা একই, a প্লাস b সমান b প্লাস a। এরপরে 3 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে a b c বাস্তব সংখ্যা হলে 1 নম্বরে বলছে a প্লাস b এর সঙ্গে যদি c কে যোগ করা হয় তার যোগফল হবে a প্লাস b প্লাস c এর সমান। অর্থাৎ এখানে a প্লাস b কে আগে যোগ করা হয়েছে, এখানে b প্লাস c কে আগে যোগ করা হয়েছে। এবং 2 নম্বর যেটা বলছে যে a b c অর্থাৎ a b এর গুণফলের সাথে c কে গুণ করলে যে মান হবে b c এর গুণফলের সাথে a কে গুণ করলে সেই একই মান হবে। এরপর দেখো 4 নম্বরে যেটা বলা হয়েছে a বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা 0 ও 1 আছে, যেখানে 1 নম্বরে বলছে শূন্যটা 1 এর সমান হতে পারবে না। 2 নম্বরে বলছে এর সঙ্গে শূন্যকে যোগ করলে সেটা 0 যোগ a হিসাবেও লেখা যায়, আবার সমান সমান কি হবে a হবে। অর্থাৎ এর সঙ্গে শূন্যকে যোগ করলে কি হবে যোগফল a হবে। এবং 3 নম্বরে বলা হচ্ছে এর সঙ্গে 1 কে গুণ করলে অথবা 1 এর সঙ্গে a কে গুণ করলে গুণফল কি হবে a হবে। এরপর দেখো 5 নম্বরে বলা হয়েছে a বাস্তব সংখ্যা হলে a প্লাস এর সঙ্গে মাইনাস a কে যদি যোগ করা হয়, এর সঙ্গে কাকে যোগ করা হয়েছে মাইনাস a কে যোগ করলে আমাদের যে রেজাল্ট হবে সেটা হবে 0। আবার 2 নম্বরে বলা হয়েছে
এর মানটা শূন্যর যদি সমান না হয়, এর মানটা কিসের সমান হবে না? শূন্যের সমান হবে না। যদি এমন হয় তাহলে এর সঙ্গে 1/a কে গুণ করলে 1 হবে। এরপর 6 নম্বর যেটা বলা হয়েছে, এ বি সি বাস্তব সংখ্যা হলে এর সঙ্গে বি প্লাস সি এর গুণফল যদি করা হয় তাহলে এ বি তার সঙ্গে এসি এর গুণফলের সমষ্টি সমান হবে। 7 নম্বরে বলা আছে এ বি বাস্তব সংখ্যা হলে এর মান বি থেকে ছোট অথবা এ সমান বি অথবা এর মান বড় হতে হবে বি থেকে। 8 নম্বর যেটা বলা আছে এ বি সি বাস্তব সংখ্যা এবং এর মান বি থেকে ছোট হলে এ প্লাস সির মান বি প্লাস সি থেকে ছোট হবে। অর্থাৎ উভয় পক্ষকে দেখো সি যোগ করা হয়েছে, এর মান যদি ছোট হয় বি থেকে তাহলে এর সঙ্গে সি যোগ করবো, আবার বির সঙ্গেও কি উভয় পক্ষে সি যোগ করলেও সেটা ছোট হবে। এ প্লাস সি ইজ লেস দেন বি প্লাস সি। ঠিক 9 নম্বরে দেখো বলা আছে এ বি সি বাস্তব সংখ্যা এবং এর মান বি থেকে ছোট হলে 1 নম্বরে এ এবং সি এর গুণফল বি এবং সি এর গুণফল থেকে ছোট যদি হয়, যখন সির মান বড় হবে 0 থেকে তখন এই নিয়মটা মেনে চলবে। আবার 2 নম্বরে বলা হয়েছে এসি তখনই বড় হবে বিসি অপেক্ষা যখন সির মান 0 থেকে ছোট হবে। তো এরপরে দেখো প্রতিজ্ঞা আছে একটা, যেখানে বলা আছে √2 একটি অমূলদ সংখ্যা। তোমাদের প্রশ্নে এমনই কিছু বর্গমূল দেওয়া থাকে যেখানে প্রমাণ করতে বলা হয় যে দেখাও যে √2 একটি অমূলদ সংখ্যা অথবা √3 অথবা √7 √5 এগুলো অমূলদ সংখ্যা তা প্রমাণ করতে বলা হয়। তো তোমরা যদি যে কোনো একটাকে ভালো করে বুঝতে পারো তাহলে বাকিগুলো সব তোমরা ওইটার ধারণা অনুযায়ী লিখতে পারবে। দেখো √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে যদি আমরা পারি তাহলে আগে আমরা ধরে নেব প্রমাণে যে ধরি √2 একটি মূলদ সংখ্যা। আগে কি করব, আমরা এটাকে মূলদ সংখ্যা ধরে নেব। যদি মূলদ সংখ্যা ধরে আমরা মূলদ সংখ্যা প্রমাণ করতে না পারি তাহলে বুঝবো এটা কি অমূলদ সংখ্যা। তাহলে ধরি √2 একটি মূলদ সংখ্যা, তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি কিউ যেটার মান হবে 1 থেকে বড় থাকবে যেখানে √2 সমান p/q। অর্থাৎ আমরা কি করব, √2 একটি মূলদ সংখ্যা, যদি √2 একটি মূলদ সংখ্যা হয় তাহলে তাকে নিশ্চয়ই p/q আকারে প্রকাশ করা যাবে। তাই আমরা এখানে বলছি যে √2 সমান p/q। এবার দেখো এর উভয় পক্ষকে কিন্তু বর্গ করা হবে। √2 কে যদি বর্গ করা হয় তাহলে 2 এবং p/q কে বর্গ করলে p²/q²। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইখান থেকে একটা কিউ আমরা বাম পাশে নিয়ে গেছি, এজন্য এইখানে একটা কিউ থেকে গেছে, এখানে দেখো q², তাই না? q² থেকে একটা কিউ যদি আমি বামে নিয়ে আসি তাহলে এখানে হয় 2q, অর্থাৎ 2-র সঙ্গে এখান থেকে একটা কিউ গুণ আকারে গেছে, যার কারণে 2q হয়েছে এবং সমান p²/q। অর্থাৎ এখানে বলা আছে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, তাই না? উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, তাহলে 2-র সঙ্গে কিউকে গুণ করা হয়েছে, আবার এই অংশটার সঙ্গে যদি কিউকে গুণ করা হয় তাহলে উপরের কিউ আর নিচের একটা কিউ কেটে যায়, যার কারণে নিচে শুধুমাত্র একটা কিউ থেকে যায়। এখানে দেখো স্পষ্ট আমরা বুঝতে পারছি যে 2q কিন্তু পূর্ণ সংখ্যা। এখানে 2q কি পূর্ণ সংখ্যা, কিউ এর মান 1 থেকে যদি বড় হয়, মনে করে 2 ধরলাম, তাই না? কিউ এর মান 2 ধরলাম, তাহলে 4 হলো, 3 ধরলে 6 হলো। তাহলে দেখো এই 2q অর্থাৎ বাম অংশটা কিন্তু স্পষ্ট পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q অর্থাৎ ডান পাশ যেটা p²/q কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কারণ কি? কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং কিউ এর মান 1 থেকে বড়। এটা দেখো এই যে যেহেতু বিভাজন আকারে আছে p²/q, তাহলে দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা ভগ্নাংশ একটি সংখ্যা। এই জন্য এই বাম পাশের যে 2q এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে তোমরাই বলো যে বাম পাশের পূর্ণ সংখ্যা কি কখনো ভগ্নাংশের সমান হতে পারে? অবশ্যই না। তাই দেখো পরবর্তী পৃষ্ঠায় যেটা বলা আছে, দেখো পরবর্তী পৃষ্ঠায় বলা আছে যে 2q এবং p²/q সমান হতে পারে না। অর্থাৎ এটা 2q কখনো কার সমান হতে পারে না, p²/q এর সমান হতে পারে না। কারণ 2q হচ্ছে পূর্ণ সংখ্যা
আর পি স্কোয়ার কিউ আছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে সমান হতে পারে না। অর্থাৎ 2q ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। অর্থাৎ √2কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, কারণ দুই পাশ হচ্ছে অসমান, তাই না? দুই পাশ যদি অসমান হয় তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না। অর্থাৎ √2 ইজ নট ইকুয়াল পি বাই কিউ। যেহেতু এটা মূলদ সংখ্যা নয় বা প্রমাণ করতে আমরা পারলাম না যে এটা মূলদ সংখ্যা, সেটা কিন্তু প্রমাণ করা গেল না, তাই আমরা লিখব যে অতএব √2 একটি অমূলদ সংখ্যা। এখানে দেখো একটা মন্তব্য আছে যে যৌক্তিক প্রমাণের সমাপ্তির চিহ্ন হিসাবে এই বর্গ ব্যবহার করা হয়, বা এখানে খালি ঘরও বলতে পারি, খালি ঘর ব্যবহার করা হয়। এখানে দেখো আর একটা কাজ দেওয়া আছে যে একই নিয়মে আমরা এটা করব যে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কাজটি কিভাবে করা যায় সেটা দেখে আসি। আমরা √2 একটি অমূলদ সংখ্যা, এটা একটু আগে যেটা প্রমাণ করলাম ঠিক তার আলোকে কিন্তু √3 একটি অমূলদ সংখ্যা, এটাও আমরা প্রমাণ করতে পারি। তো প্রথমত আমরা লিখব যে ধরি √3 একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। এটা আমরা প্রথমে ধরে নেব, যেহেতু √3 একটি মূলদ সংখ্যা তাহলে আমরা লিখতে পারি অতএব √3 সমান পি বাই কিউ, তাই তো? যেখানে পি ও কিউ সহমৌলিক, আর কিউ এর মানটা 1 থেকে বড়, তাই তো? 1 থেকে বড় হতে হবে, আর 0 হওয়া যাবে না। আর কি হওয়া যাবে না? কিউ এর মান 0 হওয়া যাবে না। এই দুটি শর্ত আমাদের মানতে হবে, যে পি ও কিউ সহমৌলিক এবং কিউ এর মান 1 থেকে বড় হতে হবে, আর 0 হওয়া যাবে না। তাহলে এবার দেখো আমরা যেটা ধরেছি যে √3 সমান পি বাই কিউ, এটাকে আমরা কি করব? এখন বর্গ করব, উভয় পক্ষকে আমরা বর্গ করব। বর্গ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে √3 বর্গ করলে হচ্ছে 3, এবং পির বর্গ করলে পি স্কোয়ার, কিউর বর্গ করলে কিউ স্কোয়ার। এবার দেখো এই কিউ স্কোয়ার বলতে এখানে কিউ কিন্তু দুটো গুণ আকারে আছে, তো একটা কিউ আমি যদি বাম পাশে নিই তাহলে আসে 3q সমান, এখানে যেহেতু একটা নেওয়া হয়ে গেছে তাহলে একটা কিউ থেকে গেল, 3q সমান পি স্কোয়ার বাই কিউ। এখন দেখো এই সমীকরণের আমরা বাম পক্ষ যদি বিবেচনা করি তাহলে 3qটা হচ্ছে স্পষ্টত কি সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা হবে? কারণ কিউর মান কি 1 থেকে বড়, তাহলে 1 থেকে যদি বড় হয়, আমি 2 ধরলাম, তাহলে 3 দুগুণে কত হয়? 6, তাহলে 6 কি পূর্ণ সংখ্যা না? অবশ্যই পূর্ণ সংখ্যা। এবার দেখো আমাদের এই সমীকরণের ডান পাশ যেটা পি স্কোয়ার বাই কিউ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তাহলে লিখব কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। যেহেতু এক পাশ পূর্ণ সংখ্যা কিন্তু অন্য পাশ কি পূর্ণ সংখ্যা নয়, তাহলে কি কখনো কি বাম পাশ সমান ডান পাশ বলা যাবে? অবশ্যই নয়। তাহলে আমরা লিখব 3q ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। তাহলে 3q কখনোই কি পি স্কোয়ার কিউর সমান হতে পারে না, তাহলে আমরা লিখতে পারি 3q ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। তাহলে আমরা লিখতে পারি √3 ইজ নট ইকুয়াল পি বাই কিউ। অর্থাৎ আমরা যেটা ধরছিলাম যে √3 সমান পি বাই কিউ, তাহলে কি এখন ধরা যাবে? নিশ্চয়ই ধরা যাবে না। যেহেতু √3 সমান পি বাই কিউ ধরা যাবে না, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। যেহেতু মূলদ সংখ্যা নয়, তাহলে আমরা লিখতে পারি যে অতএব √3 একটি অমূলদ সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবেই এর সমাধানটা দিয়ে দেবে, আশা করি তোমরা পারবে। এরপরে আমরা পরবর্তী একটা অংশে চলে আসি, যেখানে বলা আছে উদাহরণ 2। এখানে বলছে যে প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে দেখো
এই পূর্ণবর্গ সংখ্যা হবে কখন হবে? 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে। তো আমরা দেখো এখানে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিয়েছি। প্রথমটা x, দ্বিতীয়টা তার থেকে 1 বেশি হবে, তৃতীয়টা তার থেকে 2 বেশি এবং চতুর্থটা হবে তার থেকে 3 বেশি। কারণ আমরা দেখো স্বাভাবিক অর্থে যদি ক্রমিক সংখ্যা বিবেচনা করি তাহলে প্রথমটা যদি 1 হয়, পরেরটা লিখি 2, তারপরটা কি লিখি 3, তারপরটা 4। তাহলে দেখো তো এই প্রথমটা থেকে দ্বিতীয়টা কত বেশি আছে? 1 বেশি আছে। তারপরে দেখো এই প্রথমটা থেকে তৃতীয়টা কত বেশি আছে? 2 বেশি আছে। তাহলে প্রথমটা থেকে চতুর্থটা কত বেশি আছে? 3 বেশি আছে। ঠিক একইভাবে প্রথমটা যদি x হয়, দ্বিতীয়টা x + 1, তৃতীয়টা x + 2 এবং চতুর্থটা x + 3। এখন এই ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যোগ করলে পাওয়া যায়। তো আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে গুণ আকারে বসাইছি। সেটা হচ্ছে x × x + 1 × x + 2 × x + 3, তার সঙ্গে কি যোগ করেছি? 1 যোগ করেছি। এখন দেখো এই x এর সঙ্গে অর্থাৎ প্রথমটার সঙ্গে আমরা শেষ যে সংখ্যাটি আছে x + 3 তাকে আমরা গুণ করব, সেজন্য এই দুটোকে পাশাপাশি লিখছি, অর্থাৎ x × x + 3। আর দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা দুটিকে পাশাপাশি লিখছি, অর্থাৎ x + 1 এবং x + 2। আর 1 তো যোগ আকারে আছে। তো দেখো এটা বসানোর অর্থটা এটাই যে আমাদের দুটি পদ একই হবে সেই ইচ্ছা, তাই তো? তো x এর সঙ্গে আমরা x কে গুণ করলে x² প্লাস x এর সঙ্গে 3 কে গুণ করলে 3x। ঠিক একইভাবে দেখো x এর সঙ্গে x কে গুণ করলে x² প্লাস এখানে দেখো 2 এর সঙ্গে x কে করলে 2x, তার সঙ্গে x এর সঙ্গে 1 কে গুণ করলে আরেকটা x আসে, অর্থাৎ একবারে আমাদের 2x আর একটা x 3x বসানো হয়েছে এবং 2 এর সঙ্গে 1 কে গুণ করলে 2 আর প্লাস 1। তো এখন দেখো একই পদ বা একই সমান অংশ সমান আমরা a ধরে নিছি, অর্থাৎ x² + 3x সমান আমরা কি ধরছি? a ধরছি। যদি a ধরা হয় তাহলে এই অংশটির মান এখন a হয়ে গেছে, তাই না? এই অংশটি ধরে আমরা a বসালাম। এরপর দেখো বাকি ব্র্যাকেটের ভিতর যে অংশটা, এইটুকুর মান আবার a প্লাস এই 2 বসালাম, তারপর প্লাস 1। এবার দেখো আমরা a দিয়ে a কে গুণ করলে a² প্লাস 2 এর সঙ্গে a কে গুণ করলে 2a প্লাস 1। এখন এটাকে আমরা যদি বর্গের সূত্র অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্রে নিয়ে যাই তাহলে দেখো আমাদের যেটা আসে, আমি এখানে সূত্রটা একটু লিখে দিই। মনে করো a তার হোল স্কয়ার প্লাস সূত্রে 2, তারপর a হচ্ছে এটা, b হচ্ছে 1 প্লাস b তার হোল স্কয়ার। তাহলে দেখো এই যে এই অংশটার পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি না? a² প্লাস 2ab প্লাস b²। ঠিক একইভাবে দেখো এই অনুযায়ী এটাকে লিখতে পারি a + 1 তার হোল স্কয়ার। ঠিক এটাই আমাদের এখানে লেখা আছে। তাহলে আমরা কি বলতে পারি? এটা কি একটা বর্গ সংখ্যা না? কারণ এর উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে এটাকে আমরা বর্গ সংখ্যা বলতে পারি। সমান সমান x² + 3x + 1 তার হোল স্কয়ার, অর্থাৎ এর মান এখন কিন্তু আমরা এখানে বসাই দিছি। এর মান কত? এর মান আমরা যেটা ধরছিলাম সেটা হচ্ছে x² + 3x, সেটা বসাই দিছি এবং প্লাস এই 1 তার হোল স্কয়ার, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই আমার পাঠের বিষয় ছিল। আমরা পরবর্তী পাঠে আমরা দশমিক ভগ্নাংশ এখান থেকে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং যারা আমার পূর্ববর্তী অনলাইন ক্লাসটি দেখোনি বা পূর্ববর্তী পর্বগুলো দেখোনি তারা আমার পূর্বের পর্বটি দেখে আসবে, তাহলেই পর্যায়ক্রমের সমস্ত বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে।